এটি হচ্ছে গ্লোবাল ওয়েলথ পিরামিড। এর সবচেয়ে উঁচু স্থানে রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা, যাদের অংশ 1.1% এবং তাদের সংখ্যা 49.4 মিলিয়ন। তারা এক একজন মাল্টিমিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার এবং তাদের হাতেই রয়েছে পুরো বিশ্বের মোট 45.8% সম্পত্তি। আর এর সবচেয়ে নিচের স্থানে রয়েছে 2.8 বিলিয়ন মানুষ, যাদের অংশ 52.5%। এসব ব্যক্তিরা এক একজন 0 থেকে 10 লক্ষ টাকার মালিক এবং তারা সর্বসাকুল্যে বিশ্বের মাত্র 1.2% সম্পত্তি দখল করে রেখেছে। এখন হয়তো বলতে পারেন আপনারা এই বিষয়টি আপনারা আগে থেকেই জানেন যে বিশ্বের মাত্র 1.1% মানুষের হাতেই রয়েছে পুরো বিশ্ব, কিন্তু যা হয়তো জানেন না তা এখন বলছি। পিরামিডের দ্বিতীয় স্তরের দিকে লক্ষ্য করা যাক। এখানে যারা অবস্থান করে তাদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ 1 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে। 2016 সালে তাদের সংখ্যা ছিল 36.5 কোটি, কিন্তু মাত্র 6 বছরের ব্যবধানে 2022 সালে তাদের পরিমাণ দাঁড়ায় 64.2 কোটিতে। এই গ্লোবাল ওয়েলথ পিরামিডের কথা বললে সবাই শুধু উপরের 1.1% মানুষের কথা বলে কিংবা নিচের 52.5% মানুষের কথা বলে। কেউ এই পিরামিডের দ্বিতীয় স্তরের কথায় যায় না। কি এমন হয়ে গেল এই গ্লোবাল ওয়েলথ পিরামিডের দ্বিতীয় স্তরে যে মাত্র 6 বছরেই এখানে 27.7 কোটি মানুষ পিরামিডের দ্বিতীয় স্তরে পৌঁছে গেল, আর এখনও এই সংখ্যাটি শুধু বেড়েই যাচ্ছে। আমার চ্যানেলের এখন অবধি সবচেয়ে জনপ্রিয় ডকুমেন্টারিটি বানানোর পর থেকে অনেকেই বলেছিলেন যে এই শিক্ষা ব্যবস্থার ফাঁদ হতে নিস্তার পাওয়ার রাস্তা কি। দীর্ঘ সময় নিয়ে এবার আপনাদের সামনে নিয়ে এসেছি এই শিক্ষা ব্যবস্থার ফাঁদ হতে মুক্তি পাওয়ার একটি কার্যকরী উপশম। পূর্বের ডকুমেন্টারিটি না দেখে থাকলে এই ডকুমেন্টারির অর্থ বুঝতে আপনার সমস্যা হবে। তাই যদি না দেখে থাকেন তবে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। আর যদি দেখে থাকেন তবে চলুন এবার আসি মূল ভিডিওতে। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। মানুষের মাঝে মানুষের একতা ও সহানুভূতি বোঝানোর জন্য এই উক্তির সৃষ্টি হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে এই ম্যাট্রিক্সের র্যাটরেসে দৌড়িয়ে সকলে মোরা কেবল মালিকের তরে এই বাস্তবতায় চলে এসেছি। প্রতিটা ছাত্র আমরা শিক্ষা ব্যবস্থার ফাঁদে পড়ে এমনিতেই জীবনে হিমশিম খাচ্ছি, তার উপর আবার ক্যারিয়ারের টেনশন। এসব কারণে আমরা একটি সময় পর এই ম্যাট্রিক্সে বসবাস করে দৌড়ে যাচ্ছি একটি পরিকল্পিত রাস্তায়, যার ভবিষ্যৎ আপনি আমি নিজেও জানি না। হাতের 5 আঙুল সমান নয়। আপনি আমি কিংবা অন্য কেউ, কোনো মানুষই একরকম নয়। এগুলো আমরা সবাই মানি এবং বিশ্বাস করি, কিন্তু জীবনে ক্যারিয়ার গোছানোর সময় আমরা এটা মানতে পারি না। এই প্রাশিয়ান শিক্ষা ব্যবস্থার বদৌলতে আমরা শিক্ষা অর্জনের পরে সকলেই দৌড়াই একই পথে। আরেকটি জরুরি কথা, আমি কিন্তু শিক্ষার বিরোধিতা করছি না। মূর্খ ব্যক্তি পশুর সমান, তাই শিক্ষা অর্জন করা প্রতিটা মানুষের জন্য প্রয়োজন। কিন্তু আসল সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা প্রতিটা মানুষকে একই বিষয়ের পড়া পড়াচ্ছে, যেখানে প্রতিটা মানুষ অনন্য। যারা তৈরি হয়েছে উচ্চশিক্ষা অর্জন করে সফলতার দিকে যাওয়ার, তারা ঠিকই নিজের অবস্থানে সফলতা অর্জন করতে পারছে, কিন্তু বাকিরা চাকরি খুঁজতে খুঁজতে পড়ে আছে ম্যাট্রিক্সের বেড়াজালে। শুরুতে দেখানো গ্লোবাল ওয়েলথ পিরামিডের দ্বিতীয় স্তরে মাত্র 6 বছরে কিভাবে 27.7 কোটি মানুষ তাদের নিজেদের জীবন উন্নত করতে পেরেছে। এবার আসি সেই প্রশ্নের উত্তরে। দীর্ঘ সময় গবেষণার পর বিভিন্ন রিসোর্স থেকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বহুল পরীক্ষিত একটি ফ্রেমওয়ার্ক, যা আপনাকে শিক্ষা ব্যবস্থা এবং ক্যারিয়ার গুছিয়ে নিতে সাহায্য করবে, যার নাম ESPL। উইনস্টন চার্চিলের বিখ্যাত উক্তি, "Those who fail to learn from history are condemned to repeat it." এই উক্তির ভিত্তিতে চলুন একটু অতীতে যাই। 1950 সালে দ্বিতীয় শিল্প বিপ্লবের পর থেকে বিশ্ব বদলাতে থাকে। সারা বিশ্বে শুরু হয় আধুনিক যন্ত্রাংশের ব্যবহার। আধুনিকতার ছোঁয়ায় পৃথিবী পাল্টে যায় এই শিল্প বিপ্লবের হাত ধরে। তখনকার সময়ে তারাই ধনী এবং সফল হয়েছিল যারা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের জীবন গুছিয়ে নিতে পেরেছে।
বিশ্বের সর্ববৃহৎ স্টিল কোম্পানির উদ্ভাবক অ্যান্ড্রু কার্নেগি, স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানির প্রতিষ্ঠাতা ও বিশ্বের প্রথম বিলিয়নিয়ার জন ডি রকফেলার, অটোমোবাইল শিল্পের উদ্ভাবক ও ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড। তারা একজন বিশ্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আরেকটু সময়কে এগিয়ে নিয়ে তৃতীয় শিল্প বিপ্লবের সফল ব্যক্তিদের কথা ভাবুন। তারা তো আমাদের চোখের সামনেই সফলতা ও অর্থ উপার্জন করার উদাহরণ রেখে গেছেন। এই চতুর্থ শিল্প বিপ্লবে আপনি ওইসব ব্যক্তিদের মতো হতে পারবেন না, কারণ পৃথিবী বদলে গেছে। এখন চলছে চতুর্থ শিল্প বিপ্লব। কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি তথা ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন টেকনোলজি, রোবোটিক্স, অগুমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি, বায়োটেকনোলজি ও ন্যানোটেকনোলজি এসবের সংমিশ্রণে বিশ্ব এগিয়ে যাচ্ছে এক নতুন পর্যায়ে। এই সময়ে এসে ক্যারিয়ার গোছাতে এবং জীবনে সফলতা ও অর্থ উপার্জন করতে হলে আপনার দরকার এই ডিজিটাল রেভলিউশনে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। ডকুমেন্টারির এই পর্যায়ে শুরু করতে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা। ESPL ফ্রেমওয়ার্কের 4টি ধাপ রয়েছে, যা একে একে আপনি অতিক্রম করলে এই শিক্ষা ব্যবস্থার ফাঁদকে অতিক্রম করতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করি প্রথম ধাপ, এক্সপ্লোরেশন নিয়ে। আমরা সবাই জীবনে কোনো না কোনো কিছু করতে চাই যার মাধ্যমে আমরা অর্থ উপার্জন করতে পারি। কিন্তু শিক্ষা ব্যবস্থার ফাঁদে পড়ে আমরা যা করতে চাই তা করার সময়টা কিংবা চিন্তাটাও করতে পারি না। বেশিরভাগ সময় আমরা আমাদের দক্ষতা অনুযায়ী সেই ফিল্ডে যেতে পারি না, কারণ সেই ফিল্ড সম্বন্ধে আমাদের সঠিক ধারণা থাকে না। আপনি যদি আসলেই কিছু একটা করে জীবনে অর্থ উপার্জন করতে চান, তবে ESPL ফ্রেমওয়ার্কের প্রথম ধাপে আপনার পছন্দের ফিল্ডকে এক্সপ্লোর করুন। প্রথমেই প্রয়োজন আপনার আগ্রহ ও পছন্দের বিষয় আবিষ্কার করা, যার মাধ্যমে আপনি কোন ফিল্ডগুলিতে কাজ করতে চান সেই সমস্ত ক্ষেত্র সম্পর্কে আপনার আগ্রহকে চিনুন। এরপর একটি তালিকা তৈরি করুন যেগুলি আপনার আগ্রহের সঙ্গে মিল রয়েছে। উদাহরণস্বরূপ, ফটোগ্রাফিতে আগ্রহী হলে বিবাহের ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, সাংবাদিকতার ফটোগ্রাফি ইত্যাদি ফিল্ডগুলির তালিকা তৈরি করতে হবে। প্রতিটি ফিল্ড সম্পর্কে জানতে গবেষণার উদ্যোগ নিন। বিশ্বের বিভিন্ন তথ্য সাধনায় ইন্টারনেট থেকে আর্টিকেল, ভিডিও এবং বই পাঠ করুন এবং সেই ফিল্ডে কাজ করছেন এমন ব্যক্তিদের সাথে কথা বলুন। সফল ব্যক্তিদের অনুসরণ করুন যারা আপনার পছন্দের ফিল্ডগুলোতে কাজ করছেন। তাদের পরামর্শ নিন এবং তাদের সাফল্য থেকে অনুপ্রাণিত হন। পরবর্তী পদক্ষেপে স্বল্পমেয়াদী কোর্সগুলো করুন, যা আপনাকে আপনার পছন্দের ক্ষেত্র সম্পর্কে বেসিক জ্ঞান দেবে। পাশাপাশি ছোট আকারের প্রকল্পে হাত লাগান এবং নিজে হাতে কাজ করে দেখুন। এছাড়াও আপনার পরিবার, বন্ধু অথবা মেন্টরদের কাছ থেকে পরামর্শ নিতে ভুলবেন না। শেষ ধাপে নানান ক্ষেত্রেই স্বল্পমেয়াদী কাজ করে দেখুন। ইন্টার্নশিপ, ভলান্টিয়ার কাজ অথবা ফ্রিল্যান্স কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করুন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ক্ষেত্রটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। পরিশেষে আপনি এমন একটি ফিল্ড নির্বাচন করুন যেই ফিল্ডে সাধারণ মানুষ স্বেচ্ছায় আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনাকে পে করবে। ভুলেও কেউ এখন বলবেন না যে আমাকে আপনি একটা ফিল্ড দেখিয়ে দিন যেটা থেকে আমি উন্নতি করতে পারবো। এভাবে পরামর্শ নিলে আপনি নিজের অজান্তেই আমার ইশারায় নাচতে শুরু করলেন। মনে রাখবেন, আপনি আমি সবাই কিন্তু ভিন্ন। এই ফ্রেমওয়ার্কের দ্বিতীয় ধাপ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আপনি যেই ফিল্ড নির্বাচন করেছেন, এবার সেই ফিল্ডে টিকে থাকতে এবং এগিয়ে যেতে যেসব স্কিল আপনার দরকার সেসব স্কিল আপনি ডেভেলপ করা শুরু করেন। প্রথমত, নির্ধারিত ফিল্ডের প্রয়োজনীয় স্কিলগুলো শনাক্ত করুন। উদাহরণস্বরূপ, কেউ যদি সফটওয়্যার ডেভেলপার হতে চায়, তাহলে প্রোগ্রামিং ভাষাগুলি শিখা, অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার এবং সফটওয়্যার টুলস সম্পর্কে জ্ঞান লাভ করা প্রয়োজন। এরপর একটি পরিকল্পনা তৈরি করুন এবং সেই স্কিলগুলো অর্জনের জন্য স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কোর্সে ভর্তি হন। যেমন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোডিং কোর্স করতে পারেন। এভাবে কোর্সগুলি আপনাকে ভিত্তিগত জ্ঞান প্রদান করবে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে নিজে হাতে কাজ করুন।
উদাহরণস্বরূপ নিজে ছোট প্রজেক্ট শুরু করা বা ওপেন সোর্স প্রজেক্টে অংশগ্রহণ করা। এখন যদি বলেন যে আমি সময় পাচ্ছি না, তাহলে আপনি আর এগোতে পারবেন না। 24 ঘন্টা দিনের মধ্যে আপনি সর্বোচ্চ 12 ঘন্টা ডিউটি করেন। বাকি 12 ঘন্টায় যাবতীয় কাজ সেরে আপনি দিনে 2 থেকে 3 ঘন্টা মোবাইলে ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক ব্যবহার করেন। এই সময়টাকেই কাজে লাগান। স্কিল ডেভেলপে ব্যস্ত হয়ে পড়ুন। ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকে ওই স্কল কন্টেন্ট দেখুন যা আপনার নির্ধারিত স্কিলকে বাড়াতে সাহায্য করবে। ESPL এর তৃতীয় ধাপ হল পাইলট টেস্টিং বা পূর্বপাচন পরীক্ষা। এতদিন ধরে আপনি যেই ফিল্ড নির্বাচন করে সেই ফিল্ডের জন্য কাঙ্ক্ষিত স্কিল ডেভেলপ করেছেন, এখন সেই ফিল্ডে আপনার স্কিল অনুযায়ী কতটা এগোতে পারবেন তা পরীক্ষা করার সময়। একটি বড় কোম্পানি কোনো ফাইনাল প্রোডাক্ট লঞ্চ করার আগে একটি প্রোটোটাইপ বা পূর্বপাচন বাজারে লঞ্চ করে, যেমন একজন সফটওয়্যার ডেভেলপার একটি প্রোটোটাইপ অ্যাপ তৈরি করতে পারে। এটির মাধ্যমে গ্রাহকের প্রতিক্রিয়া বা রূপের পরীক্ষা করা হয়। আপনার ক্ষেত্রেও আপনি আগে আপনার অভিনব কাজগুলো ছোট আকারে চালু করুন এবং গ্রাহকের ফিডব্যাক নিন। মূলত আপনার কাজের অনলাইন উপস্থিতি আপনাকে বিশাল অঙ্কের টাকা দিবে না, কিন্তু এটি প্রমাণ হিসেবে থাকবে যে আপনার এই ফিল্ডে প্রভাব রয়েছে। আপনি সাধারণ মানুষকে দেখাতে পারবেন আপনার দক্ষতা ও আপনার সৃষ্টি। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে আপনি উন্নতি করতে পারেন কিনা বা কোনো পরিবর্তন প্রয়োজন কিনা। আপনার স্টার্টআপের ক্ষেত্রেও অনলাইন উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, একজন উদ্যোক্তা তার ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করে তা মার্কেটে লঞ্চ করতে পারেন এবং গ্রাহকদের প্রতিক্রিয়া সংগ্রহ করতে পারেন। ডিজিটাল বিপ্লবের এই যুগে বাংলাদেশে এবং অন্যান্য জায়গাতেও ব্যবসার উন্নতির জন্য অনলাইন প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি প্রমাণ করা গুরুত্বপূর্ণ। যেমনও একজন ডিজাইনার তার ডিজাইনের প্রোটোটাইপ অনলাইনে প্রদর্শন করতে পারেন এবং ক্লায়েন্টের মতামত নিতে পারেন। এই ফ্রেমওয়ার্কের সর্বশেষ ধাপ হচ্ছে লঞ্চ। আপনি আপনার পছন্দমতো ফিল্ড নির্বাচন করলেন। যেহেতু এটা আপনার পছন্দের ফিল্ড, সেহেতু আপনি আনন্দের সাথে এর জন্য কাঙ্ক্ষিত স্কিল ডেভেলপ করলেন। পাইলট টেস্টিং এর পর আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে ভালো ফিডব্যাক পেলেন। ধরে নিতে পারছেন যে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে এবং এটি আপনার অর্থ উপার্জনের একটি উৎসে পরিণত হচ্ছে। এবার আপনি এটিকে লঞ্চ করুন। পৃথিবীতে সকল মানুষের সমস্যা রয়েছে, আর মানুষ এই সমস্যাগুলোর সমাধান যখন নিজে করতে পারে না, তখন তারা সমাধান কিনে নিতে আগ্রহী হয়। আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি মানুষের কোনো না কোনো সমস্যা সমাধান করতে পারে, তবে মানুষ আপনার থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনবে। যেমন মাথা ব্যথা করা একটি সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আমরা টাকা দিয়ে ওষুধ কিনি। এই ফ্রেমওয়ার্কে দেখানো উপায়ে আপনি কাজ করে যান, তবে দেরিতে হলেও আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতায় ঠিকই পৌঁছে যেতে পারবেন। যারা এই প্রাশিয়ান শিক্ষা ব্যবস্থায় আটকে আছেন তারাও 3 থেকে 5 বছরের মধ্যে এই ফাঁদ থেকে মুক্তি পেতে পারবেন। বর্তমানে প্রতিটা সমস্যার সমাধান মানুষ ইন্টারনেটে খোঁজে। আপনিও এই শিক্ষা ব্যবস্থার ফাঁদ থেকে মুক্তির সমাধান ইন্টারনেটে খুঁজতে খুঁজতে এই ডকুমেন্টারিটি দেখে ফেললেন। এবার আপনার পালা। যেটুকু সময় আপনি চাকরি কিংবা পড়াশোনার ফাঁকে বাঁচাতে পারছেন, সেই সময়টুকু নিজের উন্নতির জন্য ব্যবহার করুন। অজুহাত দেবেন না যে পরিবার মানা করছে স্কুল বিষয়ে সময় দিতে। পরিবার আপনাকে ঘন্টার পর ঘন্টা রিলস দেখতে মানা করেনি, পরিবার আপনাকে নাটক, সিনেমা বা পর্নোগ্রাফি দেখতে মানা করেনি, পরিবার মানা করেনি আপনাকে এই ডকুমেন্টারিটি দেখতে। চাকরি করে সময় যদি না পান, সময় বাঁচানোর চেষ্টা করুন। জীবনে কষ্ট করছেন অর্থ উপার্জন করতে, পছন্দ না হলেও অর্থের জন্য মালিকের অধীনে কাজ করছেন। এবার আরেকটু কষ্ট করুন নিজের পছন্দের ফিল্ডে ক্যারিয়ার গুছিয়ে নিতে। ভেঙে ফেলুন এই ম্যাট্রিক্সের বেড়াজাল। মুখ ফিরিয়ে নিন এই ব্যাকলেস থেকে। জীবন তো এমনিতেও পার হবে, মৃত্যু তো একদিন আসবেই। এই জীবনটাকেই পার করার চেষ্টা করুন শান্তিতে। পরিশ্রম সেখানেই দিন যেখানে পরিশ্রম দিতে শান্তি আসে। মৃত্যু একদিন তো আসবেই। জীবনটাকে অর্থবহ করে বাঁচলে আপনি এবং আপনার প্রিয়জনদেরই কল্যাণ হবে। মৃত্যু হয়তো হবে এসিওয়ালা বিরাট প্রাইভেট হাসপাতালে, কবর হবে টাইলসে মোড়ানো।
কিন্তু যদি এই ম্যাট্রিক্সের বেড়াজালে পরে র্যাট রেসেই থাকেন, তবে হয়তো সরকারি হাসপাতালে পৌঁছে গেলে মৃত্যু হবে না। কবর দেওয়ার সময়ও পরিবারের উপর চাপ পড়বে কবরের জমি ভাড়া করা কিংবা সরকারি কবরস্থানে লিজ নেওয়ার।